জীবনে গত সপ্তাহে আমরা কথা বলেছিলাম পিয়ার প্লাসিডের সঙ্গে, যিনি 1991 সাল থেকে জাপানে রয়েছেন এবং বর্তমানে একটি পত্রিকা বিবেক বার্তা, সেই পত্রিকা সম্পাদনার সঙ্গে জড়িত আছেন। তিনি সাহিত্যের বিভিন্ন অঙ্গনেও জড়িত আছেন এবং পাশাপাশি তিনি খুব ভালোভাবে আমাদের জানিয়েছেন যে তার একটা জীবনে সংগ্রাম রয়েছে। খুব ছোট কাজ থেকে আস্তে আস্তে তিনি বর্তমান পর্যায়ে চলে এসেছেন। তিনি তার মননশীলতা সেটাকে কখনো চাপা দিয়ে রাখেনি, সেটা চর্চা করেছেন। পিয়ার প্লাসিড, আপনি আমাদের গত আসরে বলেছিলেন যে আপনি জাপানে থেকে গেলেন স্থায়ীভাবে, কি কারণে সেখানে আমরা থামতে বাধ্য হয়েছিলাম। এবার আসি আপনার সাংবাদিকতা জীবন নিয়ে। এটা কিভাবে শুরু হলো? আমি 1980-তে মেট্রিক দেওয়ার পর আমি ইত্তেফাকে সংবাদ লেখা শুরু করি। তারপর ঢাকাতে আমি মোটামুটি তখন যে কটা পত্রিকা ছিল সবগুলোতে বিচরণ করতাম। দেখা গেছে যে শিশু বিভাগে আমি ছদ্মনামে লিখছি বা সাহিত্য পাতায় লিখছি বা বিভিন্ন পত্রিকায় সংবাদ লিখতাম। এতে করে আমি খুব আনন্দ বোধ করতাম। তো সেটা আমি জাপানে এসেও ধরে রাখার চেষ্টা করলাম এবং সাপ্তাহিক রোববার একটা পত্রিকা ছিল, সেখানে বিদেশ নিয়ে খুব লেখা হতো। তারপর সাপ্তাহিক বিচিত্রায় প্রবাস জীবন নিয়ে লেখালেখি হতো। এই বিভাগগুলো আমার খুব ভালো লাগতো। তো মনে হতো যে আমি দেশে থাকা অবস্থায় প্রবাসীদের লেখা পড়ে যে আনন্দ বোধ করতাম বা দেশ সম্বন্ধে জানার আগ্রহ জাগতো, আমি কেন আমার মতো অন্য একজনকে জানাতে পারি না। তখন এই বোধ থেকে আমি কিন্তু লেখালেখি ধরে রাখি। তা এখন আপনি কোন কোন পত্রিকার সঙ্গে যুক্ত আছেন? আমি একসময় অধুনা বিলুপ্ত আজকের কাগজের টোকিও প্রতিনিধি ছিলাম। বর্তমানে আমি আমাদের সময় এবং কালের কণ্ঠের টোকিও প্রতিনিধি হিসেবে কাজ করছি। সাংবাদিক মানে সংবাদে উৎস। আর জাপানে কিছুদিন আগে সবচেয়ে বড় সংবাদ ছিল 2011 মার্চের সুনামি। আপনার অভিজ্ঞতা কি? আমার অফিস হলো 7 তলায়। খুব ভয় পেয়েছি, কারণ জাপানে আমরা অনেক ধরনের ছোট বড় ভূমিকম্পে অভিজ্ঞতা আমার আছে, কিন্তু ওই দিন যে ঘটনা ঘটে আসলেই খুব ভয় পাওয়ার ছিল। তখনও জানতাম না যে কি ঘটছে। আমি জানার আগে আমার বড় বোন ইংল্যান্ড থেকে আমাকে ফোন করে জানতে চাইলো যে কি হয়েছে, কি অবস্থা, আমরা বেঁচে আছি কিনা। তো সাথে সাথে তখনও টেলিফোন বা নেট কাজ করতেছিল, আমি যতটুকু পারছি বিভিন্ন জায়গায় যোগাযোগ করেছি। তো এরপর তো আমরা মোটামুটি টিভিতে দেখে আসছিলাম, কোথাও মুভ করতে পারিনি। এদিকে কারেন্ট থাকে না, খাবার থাকে না, বেশ সমস্যা আমাদের। সুযোগ আছে আমার সুনামি এলাকা পরিদর্শনের। কোন সময়টাতে আপনি প্রথম গেলেন? আমি সম্ভবত মার্চের 23 তারিখে যাই এবং সেখানে সংবাদ সংগ্রহের জন্য আমি যাই একেবারে শুরুর দিকে। জি। তো সেখানে কি দেখলেন? আমি যখন গেলাম কিছুটা দূরে, মানে মূল যে জায়গাটা মিয়াগি কেন তার কিছুটা দূরে আমরা রাত যাপন করি। ভোর 3টার সময় গিয়ে পৌঁছাই, একটা টিম নিয়ে যাই। সেখানে বোধহয় আমাদের প্রায় 40 জন ছিল, বিভিন্ন ত্রাণ সামগ্রী নিয়ে যাওয়া হয়। আমরা সাংবাদিক হিসেবে আমি ছিলাম। যাওয়ার পর আমাদের প্রথম পুরো এলাকা ঘুরিয়ে দেখায় এবং বিভিন্ন সংস্থার সাথে পরিচয় করে দেয়। আমরা কথা বলি এবং এক একজনের চেহারা, চোখ এবং আমাদের পরিবেশ দেখে কথা বলবো কি, নিজেরই চোখ দিয়ে পানি পড়তেছিল। নিজের চোখে দেখলাম, দেখার পর মোটামুটি একটা অভিজ্ঞতা হলো যে প্রকৃতির যে এত বিশাল শক্তি, মানুষের চেয়ে শক্তি হতে পারে, এটা আমার কখনো ধারণা ছিল না। যে ধারণা আমি সেই সুনামির পর সেই এলাকায় গিয়ে দেখলাম। আপনি ক্ষতিগ্রস্ত কারোর সঙ্গে কথা বলেছেন? আমি অনেকের সাথে কথা বলেছি। যেমন আমার সবচেয়ে কষ্ট লেগেছে কিছু ছেলে মেয়ে যারা স্কুলে পড়াশোনা করে, এই ধরনের ছেলে মেয়ের সাথে কথা বলেছি। একটা আশ্রয় কেন্দ্রতে গিয়ে প্রায় 1000 লোক সেখানে। আমি যখন যাই তখন এখানকার অনেক ইলেকট্রনিক্স মিডিয়া বা প্রিন্ট মিডিয়া যা আমাদের সাথে কথা বলেছে, এদের সাথে বললো যে তার বাবা নেই, কেউ বললো যে তার সবাইকে হারিয়েছে। মানে এত ছোট একটা মেয়ে বা একটা ছেলের মুখে যখন শুনি, মানে তার সাথে কথা বলার ভাষা আমার আর থাকে না। এবং আপনি বিশ্বাস করবেন না যে আমাদের দেশে মুক্তিযুদ্ধ আমি দেখেছি, তখন আমার বয়স খুব কম। আমরা কিন্তু বাড়ি ছাড়া হয়েছি, আমাদের ঘর বাড়ি পুরো পুড়িয়ে দিয়েছে। আমার সেই অবস্থার কথা আমি মনে করি এদের সাথে, এবং সেই অবস্থার প্রেক্ষিতে আমি ওদের সাথে যখন কথা বলি আমার খুব কষ্ট লাগছে যে ওরা এখন জীবিত আছে। জীবিত থেকে মনে হলো যে ওরা জীবিত নেই। তারপর এক মহিলা, তার বয়স 65, এ বললো যে টোকিও থেকে আগের দিন বেড়াতে গেছে তার ভাইয়ের সাথে দেখা করতে। একই সাথে বসা কথা বলছে, হঠাৎ সুনামির পানি এসে তাদেরকে দুজনকে ভাসিয়ে নিয়ে গেছে। এই মহিলা
কয়েকবার নাকি পানির নিচে গেছে, আবার উপরে ভাসছে, এইভাবে সে বেঁচে আছে, কিন্তু তার ভাই আর ফিরে আসেনি। তার যে কান্না, তার যে কষ্ট, এটা আমি মানে আপনাকে বলে বোঝাতে পারবো না। এটার পর আমি তাদের কারো ইন্টারভিউ নিতে পারিনি আর। আসলে খুব বিয়োগান্তক ঘটনা ছিল সেটা, এবং আপনি সেটা প্রত্যক্ষ করেছেন। এবং এরপরও গত 1 বছরে আমরা আপনাকে প্রায়ই দেখেছি যে বিভিন্ন জায়গায় সংবাদ সংগ্রহ করতে, এবং প্রবাসী বাঙালিরা এই জাপানিদের সহায়তার জন্য অর্থ সংগ্রহ করেছে বিভিন্ন সময়। এই প্রবাসীদের কার্যক্রম সম্পর্কে যদি একটু বলেন। আমি একটা বিষয় খুব বাঙালিদের উপর কৃতজ্ঞ এবং মুগ্ধ। মূলত এখানে যারা সরকারি অনুদানে বা স্কলারশিপ নিয়ে বা বিভিন্ন সুযোগ নিয়ে জাপানে পড়াশোনা করতে আসছে, এরা কিন্তু সুনামির পর সবাই পালিয়ে গেছে। তারা কিন্তু সুনামির খুব কাছে ছিল না, তারা ভয়ে চলে গেছে, কিন্তু তারা কিন্তু জাপানিজ অর্থে কিন্তু পড়াশোনা করতেছে। আর আমরা যারা সাধারণ বাংলাদেশি কমিউনিটি, এরা কিন্তু কেউই পালিয়ে যায়নি। এরা মনে হলো যে আমরা সারা জীবন জাপানের কাছ থেকে পেয়ে আসছি, এই বোধহয় আমাদের সুযোগ জাপানকে দেবার। এবং জাপানিজদের মধ্যে আমরা যে বাঙালি কমিউনিটি শক্ত মন নিয়ে কাজ করেছি, এটা আসলে আপনি যদি জানতেন বা দেখতেন, তাদের যে অনুপ্রেরণা, তাদের যে উৎসাহ ছিল এই কাজ করার মধ্যে, এটা সত্যি প্রশংসনীয়। এবং জাপানকে আমরা বিনিময় দিতে পারিনি, কিন্তু তাদের জন্য যে আমরা অনুদান সংগ্রহ করে বা বিভিন্নভাবে ফান্ড সংগ্রহ করে যে দেওয়ার চেষ্টা করেছি, এটা প্রশংসার জন্য অবশ্যই। অনেক প্রবাসী তো ওখানে গিয়ে ওদের জন্য খাওয়ারও তৈরি করে দিয়েছেন। করেছেন। এটা আসলে নির্ভর করে কে কিভাবে পারবেন। মনে করেন আপনার হাতে কলম আছে, আপনি লিখে তাদের জন্য সহযোগিতা চাবেন, আপনার পকেটে পয়সা নেই। যার পকেটে পয়সা আছে এ হয়তো বলবে যে আমি তাদের জন্য কিছু পয়সা দিলাম, আমি যেতে পারছি না। আর যে যেতে পারবে তার হয়তো পয়সা নেই বা কলমও নেই, সে গিয়ে সে আপনার কলমের ডাকে সেই পয়সা নিয়ে হয়তো রান্না বান্না করে দিবে বা খাবার দিবে বা পোশাক দিবে। এইভাবে একজন আরেকজনকে সহযোগিতা করে তাদের পাশে দাঁড়িয়েছে। 1 বছর তো হয়ে গেছে, আরো বেশি সময় পার হয়ে গেল। জাপানিরা কিরকম ঘুরে দাঁড়িয়েছে? এটা অসম্ভব রকমের একটা বিষয়, যেটা কেবলমাত্র আমি বলবো যে জাপান বলেই কথা। যদি জাপান না হয়ে অন্য কোনো জাতি হতো, তাহলে এই অবস্থায় এরা ঘুরে দাঁড়াতে পারতো না। এবং এরা পুরোটাই তাদের নিজস্ব টেকনোলজি দিয়ে, তাদের শ্রম, তাদের আশা, তাদের মনের যে শক্তি, এটা দিয়ে তারা পুরোটা দেশ গড়ার জন্য তারা একটা কথাই বলছে, গাম্বারো নিপ্পন, মানে আমরা চলো সবাই জাপানের জন্য ঘুরে দাঁড়াই বা জাপানের জন্য কাজ করি। যদি এটা বলি বাংলায়, তারা জাপানের জন্য কাজ করতে, জাপানকে আবার গড়ার জন্য তারা স্লোগান দিয়েছে। তারা পারছে এবং পারবে। আমরা সুনামির প্রসঙ্গেই আপনার কাছ থেকে আপনার সাংবাদিক জীবনের কিছুটা হয়তো ছোঁয়া পেলাম, এবং আমাদের শ্রোতারাও পেলেন। শ্রোতা বন্ধুর প্রবাস জীবন আজকের পর্ব এখানে শেষ করি। তবে পিআর প্লাসিডের সঙ্গে আমরা আবার কথা বলবো আগামী সপ্তাহে। আশা করি আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ আপনাকে।